হ্যালো ফ্রেন্ডস, রঙিন টিভির পর্দায় আপনাদের সকলকে ওয়েলকাম। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি অন এয়ার স্টোরিজের আর একটা ফ্রেশ এপিসোড। এবং আমার সাথে আজকে যিনি আছেন তাকে আপনারা সিরিয়াল, আপনারা সিনেমা, থিয়েটার সব জায়গাতেই আপনারা দেখতে পাবেন। একজন গুণী শিল্পী সুমনা মুখোপাধ্যায়। সুমনাদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। সবার আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি। তোমাদেরও অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। ইটস আওয়ার আমার প্লেজার। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো আছি, আমি খুব ভালো আছি। ওকে, আমি একদম ডিরেক্ট তোমার কাছে প্রশ্নে ঢুকি। সেটা হচ্ছে যে একদম যদি গোড়া থেকে সুমনা দিয়ে আসি, সেটা হচ্ছে যে একদম থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে তোমার উঠে আসা, প্রথম থেকে নাটক, থিয়েটার, আফটার দ্যাট টেলিভিশন, সিনেমা অ্যান্ড অল। এই জার্নিটা তোমার কেমন ছিল? দেখো, থিয়েটার আমার যেমন ধরো অনেকের কি হয়, বাড়িতে বাবা মা কিংবা পরিবারের কেউ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলে, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলে তার একটা সুবিধে বলবো না, তার একটা ইচ্ছে জন্মায়। কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয়েছে, কেননা আমার বাড়িতে কেউই থিয়েটার মুখো কিংবা ওই অভিনয় প্রফেশনের সঙ্গে কোনোভাবে না, আপাতমস্তক না, না, যুক্ত না, না? না, প্রফেশনের সঙ্গেও না, প্লাস এমনি শখেও না। হুম। যেটা হলো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেরকম হয় কলেজে, পাড়ায়, ক্লাবে, স্কুলে, আমরা ৩ বোন, আমরা ৩ বোনই খুব পারফর্ম করতাম, কি নাচ, গান, নাটক। তো সেইখানে আমাদের ক্লাবে সপ্তসাথী বলে একটি ক্লাব ছিল, আমরা ভবানীপুরে বর্ন অ্যান্ড ব্রট আপ। তো ওখানে ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম হতো এবং সেই প্রোগ্রামে আমাদেরকে ডাকা হতো, নিয়ে যাওয়া হতো। ওকে। তো সেই প্রোগ্রামে আমরা প্রথম নাটক করলাম লক্ষণের শক্তিশীল। আচ্ছা। সেটা নাট্যরূপ দেওয়া হলো এবং সেখানে আমরা নানান চরিত্র, আমরা ৩ বোন এবং আরও অনেককে মিলে অভিনয় করলাম। সেই নাটকটি যিনি ডিরেক্ট করেছিলেন, সেই সময় আমাদের পাড়ার এক দাদা ছিলেন। তো তাঁর সূত্র ধরে তিনি অঞ্জন দত্তর গ্রুপে অভিনয় করতেন। আচ্ছা। হুম। তো তখন অঞ্জনদা একটি বাচ্চাদের জন্য একটি প্রোডাকশন করছিলেন, সে বহুদিন আগেকার কথা, আলিজিন বলে। তো সেখানে আমার ২ বোন অভিনয় করতে গেলেন। সেখানে অভিনয় আমার ২ বোনের শুরু হলো অভিনয় জার্নি এবং সেটা না আমি খুব কাছ থেকে ফলো করলাম। আর আমার মনে আছে আমার মা তখন আমাকে মানে অভিনয় করতে, সেই সময় আমরা যখন বড় হচ্ছি সেই সময়টা না খুব, মানে আমরা খুব রেস্ট্রিকশনস এবং খুব মানে ওই রকমভাবে বড় হয়েছি যে এই সময় পর্যন্ত বাইরে থাকবে, তারপর ঘরে চলে আসবে, মানে এইরকম, এবং আমরা মানতামও বটে। তো আমার মা না খুব মানে কনভেনশনাল একটা বাঙালি পরিবার ঠিক, and all. ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, আমার মা আমার বোনেদের ছেড়েছিলেন, কারণ আমার বোনেরা তখন নিচু ক্লাসে পড়তো ওকে। এবং আমি তখন ক্লাস 9 হয়ে গেছি, হ্যাঁ। ফলে মা আমাকে খুব সময় বাইরে মানে অ্যালাউ করতেন হ্যাঁ, না। অ্যালাউ করতে না, পড়াশোনার সময় নষ্ট হবে ইত্যাদি কারণে। আর তখন আমাদের কোনো টিচারের এই যে এখন যে খুব চল, সেটাও ছিল না। তো ফলে আমি করিনি, কিন্তু আমি তখন খুব দেখতাম। আমার বোনেরা অভিনয় করছে, রিহার্সাল করছে এবং ওদের এক একটা শোজ ওরা করছে, সেটা আমার মানে দারুণ লাগতো। তারপরে করতে ওরা নানা জায়গায় শো করছে, এই ফেস্টিভ্যাল করতে ভুবনেশ্বর যাচ্ছে। তখন আমার মনে আকাঙ্ক্ষা জেগেছিল, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি পার্টিসিপেট করব কিংবা আমি করব। পরবর্তীকালে কলেজে উঠলাম, তখন কলেজে পার্টিসিপেট করেছি অ্যানুয়াল ফাংশনে। কিন্তু তখনও আমার ভেতরে, এটা তো একটা ভেতরের থেকে, তখনও আমার কিছু হয়নি। তো হঠাৎ করেই আমার মানে থিয়েটারে জীবনযাপন করতে পরবর্তী মানে আমার যেটা প্রেফারেন্স, আমি সেটাই করে গেছি, যখন যেটা প্রেফারেন্স। আরেকটা জিনিস তোমাকে আমি বলি সুমনাদি, মানে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে তুমি একাধারে থিয়েটার করেছো বা নাটকের মানে মঞ্চের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। শুরুর দিকটা যদি সেভাবে ধরি, তারপরে টেলিভিশন, তারপরে সিনেমা, তারপরে ওয়েব সিরিজ, মানে অনেকগুলো ফরম্যাট তোমার কাছে, কিন্তু মানে তুমি কিন্তু অনেকগুলো ফরম্যাটে কাজ করেছো পারফর্মিং আর্টের ক্ষেত্রে। তো কোন ফরম্যাটটা সব থেকে বেশি তোমাকে টানে, অ্যাট্রাক্ট করে এখনো অবধি? অবশ্যই থিয়েটার, মঞ্চ। সেটা প্রথম দিকে আমার মনে হতো যে যেমন আমি তো কোনোদিন টেলিভিশন কিংবা সিরিজ কি ছবি করব বলে ভাবিনি কোনো দিনই। যেমন আমি কোনোদিন ভাবিনি যে আমি আদৌ মানে এই যে অভিনয় করব, এটাই আমি তো কোনোদিন ভাবিনি। মানে আমার ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি সংসার করব, আমার বেশ বাচ্চা কাচ্চা হবে, আমি বেশ গুছিয়ে ঘর গোছাবো ইত্যাদি, রান্না করবো, ব্লা ব্লা অনেক কিছু। কিন্তু সেখানে আমার কোথাও প্রফেশনালি কোনো কাজ করব সেটা তার ঠাঁই ছিল না। কিন্তু ভেতরের কি একটা হলো, সেটা আমাকে এই জায়গায় নিয়ে এলো
এবং আমি নান্দিকারে ঢুকলাম। যখন প্রথম নান্দিকারে ইন্টারভিউ দিয়ে আমি চান্স পেলাম, আমার নামটা বেরোলো, তখন তো 6 মাসের ট্রেনিং নিতে ঢুকলাম। তখনও তো জানি না আমি যে থিয়েটার করব। তো তারপরে যখন শুরু করলাম থিয়েটার করতে, সেই সময়টা কিন্তু আমার ওটাও প্ল্যান ছিল না যে আমার নান্দিকার আদৌ নেবে কিনা। প্রফেশনাল তো হওয়া তো দূরের কথা। তো তখন আমার ধ্যান জ্ঞান ছিল আমার গুরুগৃহ নান্দিকার, আমি সেখানেই থাকবো, সেখানেই আমি সব করব, কাজ করব। তো হঠাৎ করেই কেউ চেনা পরিচিত লোক গিয়ে আমাকে ডাকলো, যে বন্ধুদের মধ্যেই, যে একটা টেলিভিশনে একটা সিরিয়াল হচ্ছে, প্লিজ একটা, এইভাবেই না খুলে গেল। তবে করতে গিয়ে দেখেছি কি, যে অভিনয় থিয়েটার, ছবি, কি সিরিজ, টেলিভিশন, এর কোনো ফারাক নেই। একটা ফারাক আছে টেকনিক্যালিটি, যেটা মস্তিষ্কে রাখতে হয়, ওটুকুই। তো আমি অভিনেতা হতে চেয়েছিলাম, আমি অভিনয় করতে প্রবল ভালোবাসি। এবার এখন যেটা দাঁড়িয়েছে, আমার মনে হয় মঞ্চে আমি অনেক বেশি স্বচ্ছন্দ, যেহেতু আমি ওটা দীর্ঘদিন ধরে করেছি। মানে আমি দীর্ঘ 19 বছর ধরে টানা মঞ্চে অভিনয় করেছি, ফলে আমি ওটাতে বেশি স্বচ্ছন্দ। ভালো লাগে আমার অভিনয় করতে, কিন্তু তুমি যে জিজ্ঞেস করলে ডিফারেন্সিয়েট করতে পারবো না যে কোনটা বেশি ভালো লাগে। যে কোনো মানে ফরম্যাটেরই হোক না কেন, অভিনয়টা আমার ভালো লাগে। কিন্তু আমি স্বচ্ছন্দ মঞ্চে যেহেতু সেটা বেশি দিন করেছি, এবং মঞ্চর জন্যই আজকে আমি এখানে, মানে মঞ্চই আমাকে নানান দিক খুলে দিয়েছে আমার জীবনের এবং আমার অভিনয়ের, আমার চরিত্রায়নের জন্য। তাই আমি মঞ্চকেই মানে সবার উপরে। হ্যাঁ, কোনো জায়গা দিয়ে একটি শিল্পীর কাছে এটা কি কম্প্রোমাইজ করতে হয়, যে তার স্বপ্নটা বা প্যাশনটাকে, যে হয় না, মানে তুমি যেটা বললে যে মঞ্চের মাধুর্য বা মঞ্চের ভালোবাসা, সেটা তো একরকমের হয়। এবার ওই ফরম্যাটটাকে যারা একদম ওই বেস স্ট্রাকচার থেকে, গ্রাসরুট লেভেল থেকে অভিনয়টা শিখে আসে, এখনও বলা হয় যে হ্যাঁ, থিয়েটারটা যারা করে তারা হয়তো সেই জায়গাটাকে খুব তাড়াতাড়ি ধরতে পারে। আমি এটার ব্যতিক্রমও হতে পারে, বাট আমি ওভারঅল বলছি। এবার আর একটা জিনিস, তারা কিন্তু ওই যে তুমি যেটা বললে যে শুধু থিয়েটার করে সাস্টেন করা ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যাটলিস্ট ফর নাও। হয়তো এটা সঠিক বলেই যদি ধরি, তাহলে একজন আর্টিস্ট, বা তোমার ক্ষেত্রেই আমি যদি বলি, কোনো জায়গায় থেকে কি তুমি তোমার স্বপ্নটাকে বা তুমি তোমার আইডিওলজিটাকে কম্প্রোমাইজ করে তোমাকে টেলিভিশনটা করতে হচ্ছে, বা সিনেমাটা করতে হচ্ছে, বা একটা সিরিয়াল, একটা ওয়েব সিরিজ করতে হচ্ছে? যদি এমন পরিস্থিতি হতো যে আমি শুধু থিয়েটার করে আমি আমার সংসার চালাচ্ছি, আমি নিজেকে সাস্টেন করতে পারছি এবং আমার স্বপ্ন পূরণ হচ্ছে, সেরকম স্বপ্নিল পরিস্থিতি আমি কল্পনাও করতে পারি না। সেটা মানে সত্যিই স্বপ্ন, সেটা আমি স্বপ্নই দেখি। তো মানে হলে অবশ্যই ভালো হতো। হলে অবশ্যই আমি সেখানে তাহলে তুমি সিনেমার দিকে প্রশ্নই যেতে নেই না। কোনো। না, এখন না, আমি এখন আর ওটা ওইভাবে ভাবতেই পারি না যে আমি কি তাহলে সিনেমা দেখে যেতাম না। মানে ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে সিনেমার দিকে আসবো বলে তো আসা নয়, মানে ওই সূত্র ধরে ঘটে গেছে, পর যেরকম সূত্রে ঘটনাক্রমে আমি এসেছি জীবন, সেইভাবে রাইট। আমার জীবনের ডাক হয়েছে, আমি সেইভাবে এগিয়ে চলেছি কিংবা ভেসে গেছি স্রোতে। কিন্তু এখন মনে হয় এই আজ এই সময়ে দাঁড়িয়ে যে আমি কি করেছি আসলে। আমি যখন কোনো একটা দলে, কোনো একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, সেই সময় আমি যদি এখন ভাবি যে সেই সময় আমার ওই গ্রুপেরই, ওই দলেরই কোঅ্যাক্টর হবে, আমার কোঅ্যাক্টর, ওই দলেরই অ্যাক্টররা, এবং ওখানকার সীমিত ডিরেক্টরসরাই থাকবেন। তো সেইটাও আমার কখনো একটা সময় মনে হয়েছিল আমি আরও অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করতে চাই। এই যে উত্তরোত্তর ভেতরে খিদেটা বাড়তে থাকে, আমার ক্ষেত্রে ওটা খুব হয়েছিল। তারপরে আমি যখন মিনার্ভা রেপার্টারিতে গেলাম, সেখানে আমার কত ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পেরেছি না, একের পর এক বড় বড় আমাদের পশ্চিমবঙ্গের মানে এক্সেবারকার এক ডিরেক্টরদের সঙ্গে আমি কাজ করার আমার সৌভাগ্য হয়েছে আমি বলবো। এবং শুধু পশ্চিমবঙ্গের কেন, আমি বাইরের অনেক নির্দেশকদের সঙ্গেও কাজ করতে পেরেছি। এমনটা না, আমি যখন আগের দলে ছিলাম, আমি নান্দিকারে ছিলাম, সে সময় আমি দেশ বিদেশের নির্দেশকদের সঙ্গে ওয়ার্কশপ করেছি। কিন্তু এখানে মিনার্ভা রেপার্টারিতে আমার অপরচুনিটি থিয়েটার করার ক্ষেত্রে আরও অনেকটা
একটা মানে বৃহত্তর ব্যাপ্তি পরিবেশ হয়েছিল। অনেক ব্যাপ্ত হয়ে গেছিল। এটা তো এই জায়গায়। তারপর মনে মনে হলো আচ্ছা এই কাজটা যদি বাই দ্য ওয়ে আমি কিন্তু মানে নানান ফেস্টিভ্যালে আমরা পার্টিসিপেট করতাম, মানে তখন থিয়েটারে মানে প্রতি বছর আমরা এনএসডির ফেস্টিভ্যালে আমন্ত্রিত থাকতাম, আরও নানান ফেস্টিভ্যাল, মানে বছরে মানে সময় পেতাম না অন্য কিছু করার, এটা হয়েছিল। তারপরে করতে করতে মনে হলো আচ্ছা আরও অনেক কোটি কোটি দর্শকের ঘরে ঘরে যদি পৌঁছানো যায় আমার অভিনয় নিয়ে, কিংবা আমার যে ভেতরের প্রতিবাদ বলো, আমার যে না পাওয়া, আমার যে পাওয়া, আমার দুঃখ কষ্ট, আমরা একজন অভিনেতা, আমি একজন অভিনেতা কি যে যিনি গল্প লেখেন, কবিতা লেখেন, সবাই তো তার কাজের মধ্যে দিয়ে বের হয়, তার না? তো আমার তখন মনে হলো আচ্ছা আমার যে এই অভিব্যক্তিগুলো আমি যদি আরও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারি, এটা বেসিক একটা ওইটা ছিল, কিন্তু সেটা আমি অস্বীকার করতে পারি না। খিদেটা চিরকালই ছিল। বাড়তে থাকে জানো তো, যেমন ওই খিদে বাড়তে থাকে। তো সেটা আমি পেয়ে গেলাম টেলিভিশন করতে গিয়ে। আমি প্রথম টেলিভিশন করেছিলাম 2008 সালে যিশু দাশগুপ্তর একটি খুব মানে খুবই রিনাউন্ড একটি, তখন সে সময়ের কি নাম ছিল যেন, উৎসবের রাত্রি। আচ্ছা। তো সেটাতে আমি করেছিলাম, করে দেখলাম আমি রাস্তাঘাটে হাঁটলে লোকে আমাদের মানে তারা দেখেছে, মানে তাদের আমি ছুঁতে পেরেছি। হ্যাঁ, মানে মন তোরে ছুঁয়ে দিলাম, আমি ছুঁয়ে দিয়েছি মনে হলো। মানে তখন না তারা বলছে দিদি আপনাকে ওকে দেখছি অমুক ভালো, তারা তো তাদের মতো বলছে, আমি খালি মানুষের চোখগুলো দেখছি, ওমা এইটুকুতেই এরকমভাবে ছুঁয়ে দেওয়া যায়, কি ম্যাজিক! তো ওটা আমাকে না তখন অমনি মানে তখন আমার ইয়ে হয়ে গেল, আরে বাস এ তো দারুণ ব্যাপার। তো এই থেকে আমার মনে মনে ইচ্ছা হতো, আমি যে খুব যে ওই যে তরিকাটা আমার খুব মানে আমি খুব কমফোর্টেবল নই, যে কিংবা আমার রাস্তাটা জানা নেই যে আমি কিভাবে গিয়ে অ্যাপ্রোচ করতে পারি, কিংবা আমি আরও অনেক বেশি ইয়ে করতে পারি। তবে আমার কিন্তু নানানভাবে আমার ডাক এসেছে, যখন আমি সেটাতে রেসিপ্রকেট করেছি, মানে আমি সাড়া দিয়েছি, যখন আমি যখন এগিয়ে যেভাবে গেছি। যেভাবে ঠিক, জীবন ঠিক। নিয়ে গিয়েছে আর কি। আমার এটাই মনে হয় যে কোনো মানে সীমাহীন একটা ছোঁয়ার ব্যাপার ছোঁয়া যায় এই টেলিভিশন এবং ওটিটি থ্রু ক্যামেরা, পরিসরটা অনেক অনেকটা বড়। অনেক বেড়ে যায় পরিসরটা। মানে যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, সিনেমা হলে যেতে পারছে না, এই সব বিষয়গুলো মানুষ তখন কি করবে, হ্যাঁ ওটিটি বলে একটা বস্তু আছে যেখানে এক ছাদের তলায় অনেক সিনেমা, অনেক ওয়েব সিরিজ, অনেক শোজ তারা দেখতে পাচ্ছে। ফেয়ার এনাফ, তাতে কোনো আপত্তি নেই। এরপরে স্ট্রাকচারগত জায়গা থেকে এই যে 2 ঘন্টার ছবি, 3 ঘন্টার ছবি বিকেম ভেরি থিনার, বিকেম ভেরি স্মলার। তার কারণ কি, মানুষের সময় কমে যাচ্ছে। হ্যাঁ, মানে ওটা আরও ছোট হতে লাগলো, যে 1 ঘন্টায় পরিণত হলো। এখন সেটা ছোট হতে হতে রিল ফরম্যাটে চলে গিয়েছে, মানে হ্যাঁ মানে পারপেন্ডিকুলার একটা সাইজে 9:16 সাইজে সেটা তৈরি হচ্ছে। এবার এইটা একটা এভলিউশন তো বটেই, সেটা ভালো মন্দ বিচার করার আমি কেউ নই, কিন্তু এই বিষয়টাকে মানে এই এভলিউশনটাকে মানে একটা 70 mm এর একটা স্ক্রিনে প্রজেক্ট হচ্ছে একটা সিনেমা বা তোমার ছবি, তোমাকে দেখা যাচ্ছে, মানুষ এইভাবে তো দেখে ছবিটা হলে, সেইখান থেকে মানুষ এরম হয়ে গেল। হ্যাঁ, মানে এই ট্রানজিশনটার মধ্যে দিয়ে তুমি দেখেছো এই ট্রানজিশনটা কীরকম, মানে তুমি সেই ফেসটাকে দেখেছো, মানে এর মধ্যে কোনটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে, কোন ফরম্যাটটা, এক? আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এভলিউশনটা হলো বা হয়েছে, বা হয়তো এরপরে আর কি অ্যাসপেক্ট রেশিওতে যাবে সিনেমা বা একটা ফিকশনাল কোনো গল্প বা একটা ফিকশনাল কোনো কাজ, আমরাও জানি না। মানে এর থেকেও আধুনিক কিছু যদি বেরোয় তাহলে হয়তো আরও ছোট হয়ে যেতে পারে সেটা। এইটাকে কেমন করে দেখো তুমি? আসলে এক একটা ফেজ আসে আমাদের না, আর এগুলো ডিপেন্ড করে ওই আর্থ সামাজিক একটা ব্যাপার তো আছেই, সেই সঙ্গে যেমন ধরো করোনা পিরিয়ড, কোভিড পিরিয়ড যেটা, সেটা তো আমাদের বিশ্বকে হিলিয়ে দিয়েছে একদম। এবং দেখিয়ে দিয়েছে আমাদের নিড কি, আমরা ঠিক কতটুকুতে মানুষ বাঁচে, মানুষ ঠিক কী চায়। এইসব করতে করতে পুরো সেই সময়টা থেকে আমার যেটা আমি বুঝেছি যে এন্টারটেনমেন্ট মানুষের একদম শেষে প্রথম প্রায়োরিটি হচ্ছে খাদ্য, হ্যাঁ, অবশ্যই।
তারপর বস্ত্র, মানে এরকম পর 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 হতে হতে এন্টারটেনমেন্টের ব্যাপারটা priority অনুযায়ী, প্রায়োরিটি আমি যদি অনুযায়ী chronologically এন্টারটেনমেন্টের যাই। প্রায়োরিটি একদম মানে শেষের শেষের দিকে তো যেমন ধরো তুমি টেলিভিশন না দেখলে তোমার জীবন, তুমি না খেলে তোমার জীবন চলবে বলো তো? আরও অনেক কথা আমি বলতে পারি, সেগুলো আর যদি ছেড়েও যাই, তো সেক্ষেত্রে সেটা কোভিড দেখিয়ে দিয়েছে। কোভিড দেখিয়েছে যে ডাল ভাত একটু সবজি হলে মানুষের যথেষ্ট পুষ্টি হয়ে যায়, আরামসে থাকতে পারে। কোভিড এগুলো মানুষের চোখ খুলিয়ে দিয়েছে। কোভিড দেখিয়ে দিয়েছে তুমি একা একা বাঁচতে পারো, তোমার কষ্ট হচ্ছে না, মানুষ অভ্যাসের দাস। আলটিমেটলি কোভিড বুঝিয়ে দিয়েছে ওই সেই করোনা কাল, যে এক একটা কাল আসে না, বুঝিয়ে দিয়েছে যে মানুষ অভ্যাসের দাস। তো এই করতে 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 তখন আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। কি করব? মানুষ তখন একটা সময় মনে আছে আমার, সেই মানুষ এই পডকাস্ট বলো কিংবা আজকালকে এই যে নানান রকম যেগুলো হয়েছে, সেগুলো কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। মনে আছে তখন সোশ্যাল মিডিয়া খুললেই মানুষ বসে গান গাইছে, মানুষ নাচছে, ডালগোনা যে কফিটা যা আমার মনে আছে খুব ভালো করে, ডালগোনা কফি হ্যাঁ সবাই বানিয়েছে ডালগোনা কফি। হ্যাঁ, তাহলে মানে ওই সময়টা থেকে কিন্তু এগুলো শুরু হ্যাঁ, হয়েছে। একদম, হ্যাঁ, একদম। তো সেই যে সময়টা থেকে শুরু হয়েছে, তারপর না মানুষ আর থামতে পারেনি। মানুষ চলছে, একের পর এক চলছে, চলতে চলতে এই স্পিডে কী হয়েছে, মানুষ তারপর মনে করেছে এই তো বেশ, যে আমি কেন হলে যাব, অত বড় স্ক্রিন। তারপর এখন তো হচ্ছে মাল্টিপ্লেক্স, একসঙ্গে অতগুলো সিনেমা হল, কোনটা ছেড়ে কোনটা যাবে মানুষ? আর কটা মানুষই বা এখন তার সময়ে, মানে ওই অভ্যাস, সেই যে অভ্যাসটা হয়ে গেছে, এখন মানুষ মনে করে বেশিরভাগ যে একটা বড় টিভি আমি ওয়াল টু ওয়াল লাগিয়ে নেব, নিয়ে আমি নানান স্মার্ট টিভি তখন নানান চ্যানেল সাপোর্ট করে, ফলে সেখানেই মানুষ ছবি দেখছে, ওটিটি প্ল্যাটফর্মে নানান রকম তার পছন্দের জিনিস দেখতে পাচ্ছে। এবং সিনেমা তাই এখন আর বেশি হলে চলছে না, যেটা খুব দুঃখের, যেটা খুব অবশ্যই দুঃখের, যে একটা বড় স্ক্রিনে দেখার একটা ফিকশনাল স্টোরিকে দেখার মজাই আলাদা। ঠিক কথা। এই স্ট্রাকচারগত যে চেঞ্জগুলো হয়েছে, এবং এখন ওই মানে একদম 70 mm এর স্ক্রিনের যে ফিকশনাল স্টোরিটা, সেটা আমরা দেখছি 9:16 রেশিওতে, রিল ফরম্যাটে। এইটাকে তুমি কিভাবে দেখো, এই এভলিউশনটাকে? মানে এটা কি অ্যাকসেপ্টেবল তোমার কাছে? দেখো, অ্যাকসেপ্টেবল এটা এরকমভাবে বলা এখন আর যায় না, কারণ উপায় নেই কোনো। তুমি চাইলেও অ্যাভয়েড করতে পারবে না। আমি চেষ্টা করি যে আমরা অনেকেই চেষ্টা করে যে আমি রিলের থেকে দূরে থাকবো, আমি দেখবো না। তুমি পারবে, একটা যখন খুঁজবে, একটা জিনিস খুঁজতে গিয়ে তখন চলেই আসবে তুমি, আপনি। হ্যাঁ, আর মানুষের এখন আর 18 সেকেন্ড না, কত সেকেন্ডের হয়, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, এই হচ্ছে মানুষের এখন ধৈর্যের স্প্যান। সে কি করে 2 ঘন্টা সিনেমা দেখবে? না, আমি এটা এখন প্রথম খুব মানে উতলা হতাম, কিন্তু এখন আর হই না। আমি বিশ্বাস করি যে এটা একটা ফেজ, এটা চলে যাবে। তাল মেলানো ছাড়া কোনো উপায়টা, কিন্তু ওই আর কি, যেমন ধরো আমি তোমায় বলছি, দিন কতক আগে মানে কীরকম হয়েছে, যারা সিরিয়াল বানান কিংবা যারা সিরিজ বানান তারাও কত কনসিয়াস। আমি দিন কতক আগে একটা ভার্টিক্যাল মুভি করলাম। ভার্টিক্যাল মুভিটা মানে আমার খুব ইন্টারেস্টিং ছিল বিষয়টা, মানে আমি দেখতে চেয়েছিলাম ওরা কী করে শ্যুট করে। ওটা না মানে মনিটর যেরকম কাত করে রাখা হয় না, উল্টো, হ্যাঁ, পুরো যেন একটা বড় মোবাইল রাখা আছে, মানে বুঝতে হবে। আর কতগুলো এপিসোডস হচ্ছে? কতগুলো? 60 এপিসোডস। 60। কত করে এক একটা এপিসোডসের সময়সীমা কত? 1 মিনিট, রাইট, মানে 1 ঘন্টা। বুঝতে পেরেছো? 1 মিনিট কেন? মানে ভাবছে এখন মানুষ, যারা ডিরেক্টোরিয়াল টিমে আছেন কিংবা যারা এই সমস্ত তৈরি করেন এগুলোই, তারা ভাবছেন যে মানুষ বোধহয় সিরিয়ালও আর অতক্ষণ ধরে 20 মিনিট 23 মিনিট ধরে দেখবেন না, তাই 1 মিনিট করে ট্রাই করে দেখা যাক। বুঝতে পারছো? মানে একটা মানে কি বলবো, ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে আমরা যাচ্ছি, মানে যেটা নেবে সেটাই মানুষকে এখন দিতে হবে। কিন্তু এটা করে একটা ভয়ঙ্কর ক্ষতিও তো হচ্ছে। হ্যাঁ, ওটাতেই আসছিলাম, যে এটা করে আমাদের শিল্পের ক্ষতি হচ্ছে, হ্যাঁ, ক্রিয়েটিভটা কোনো না কোনো ভাবে নষ্ট হচ্ছে, আর মানুষেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মানে আগে একটা সিনেমা করতে আমরা দেখে এসেছি, ইতিহাসে পড়ে এসেছি, একটা সিনেমা করতে মিনিমাম একটা লোক সংখ্যা লাগতো। হ্যাঁ, মানে সেইটা ডিজিটাল ফরম্যাটে চলে এলো, লোক সংখ্যা কমে গেল, আরও স্কুইজড হলো যখন
টেকনোলজি দিয়ে সেটাকে করা গেল, যেমন মোটো বোর্ড ক্যামেরা বলো বা মোশন সেন্সর দিয়ে ক্যামেরা মুভমেন্ট করা অ্যান্ড অল, মানে একটা ক্যামেরা বা ইকুইপমেন্টসের জন্য হয়তো যেখানে লাগতো 10 জন, সেটা পুরোটাই টেকনোলজি দিয়ে হচ্ছে। এরকম প্রচুর জায়গা আছে, আমি কাউকে দোষারোপ করছি না, কেননা সময় যত এগোবে Right. টেকনোলজি নির্ভরশীল আরও বেশি আমরা হব, কিন্তু কোনো না কোনো জায়গা দিয়ে কি ক্রিয়েটিভ এই শব্দটা মানে ওই মানে একটা কিছু তৈরি করতে গেলে, ক্রিয়েট করতে গেলে তো মানুষকে সেটাকে জন্ম দিতে হয়, এবং ওই ওই যে ওই মানে কি বলবো, পেটের ভেতরে থাকার যে যন্ত্রণা একটা আর্টের, সেইটার বহিঃপ্রকাশটা সেটা তারাই জানে যারা সেটাকে কনসিভ করে আর কি। তো ওই জায়গা দিয়ে কি কোনো আর্টের ক্ষেত্রে, মানে একদম কোটানকোট বলছি, আর্টের ক্ষেত্রে বা আর্টিস্টদের জন্য মানে ওই জায়গাটা দিয়ে কোনো জায়গায় মানে মানে কিছু না কিছু হোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডাস্ট্রি বা একটা আর্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমার মনে হয় হচ্ছে, আমার মনে হয় হচ্ছে। তাহলে এর এর জন্য কোনো, আর এই এভলিউশনটা যেরকম যেদিকে যাচ্ছে আর কি, তাহলে এর জন্য কোনো মুভমেন্ট হচ্ছে না কেন? আমরা র্যাডিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। গোটা পৃথিবীর ক্ষেত্রে যে কোনো আর্টের ক্ষেত্রে হোক, সেটা মানে ডাডাইজম হোক বা সুরিয়ালিজম হোক কিংবা কিউবিজম, যে কোনো মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আর্ট একটা ট্রান্সফার হয়ে এসছে। তাহলে যখন মানে এটা ম্যাক্সিমাম আর্টিস্টদের সঙ্গে কথা বলতে গিয়ে সুমনাদি দেখেছি যে তারা চাইছে বড় পর্দার জন্য কাজ করতে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম লোক চাইছে, কিন্তু কিছু করার নেই, মানুষ দেখছে না। এবার এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি এই প্রশ্নটা তোমাকে আমি এমনিও করতাম যে মানুষ একটা সময় গিয়েছে বাংলা সিনেমা যেখানে রমরমিয়ে মানে চলতো, এবং বহু ডিরেক্টররা আছে, মানে বহু মানুষের দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীদের মানে মানে ইন্টারভিউ সাক্ষাৎকারে শোনা যে ডিরেক্টরের নামেও পর্যন্ত নাকি একটা সময় গিয়েছে যেখানে পয়সা উঠতো। তো সেই একটা স্বর্ণযুগ ছিল সময়, একটা 90s এরা, দ্যাটার 80s অ্যান্ড অল। আফটার দ্যাট মানে ডিরেক্টর সাইন করে দিতেন, সেখানে বলে দিতেন যে হ্যাঁ এটা আমার 30 সপ্তাহ চলবে, 20 সপ্তাহ চলবে, সেই অনুযায়ী তাদের রেমুনারেশন ধার্য করা হতো। আফটার দ্যাট একটা 7 দিনের স্প্যান চালানো একটা সিনেমা হলের প্রডিউসারের জন্য মানে কি বলবো, কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মানে 8 নম্বর দিনে সে কি করবে সে বুঝতে পারে না। এরকম প্রচুর ছবি আছে সে 3 দিনেও নেমে গিয়েছে। এইটা কেন তোমার মানে তোমার কি মনে হয় যে মানুষ তো মুখ ফিরিয়ে সিনেমা থেকে নেয়নি? একটা অ্যাভেঞ্জার তো মানুষ দেখতে যাচ্ছে, একটা ধুরন্ধর মানুষ চুটিয়ে হলে দেখতে যাচ্ছে, কিন্তু দেখতে যাচ্ছে। একটা কেজিএফ মানুষ রমরমিয়ে দেখেছে, একটা বাঙালির দর্শক যে ইয়াশকে চিনতই না, সে টক্সিকের জন্য ওয়েট করছে। হ্যাঁ মানে এতগুলো তুমি আমার কথার পরিপ্রেক্ষিতে দেখো আমি কোন কোন ইন্ডাস্ট্রির কথা বললাম, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন একটি বাংলা ছবি আসছে, সেটা যে কোনো পরিচালকের ছবি হতে পারে, যে কোনো হাউসের ছবি হতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একদম টপ নচ কোনো ডিরেক্টরের কথা বলি, সেটা চোখ বন্ধ করলে সৃজিত মুখার্জির কথা মনে পড়ে। ইনফ্যাক্ট সৃজিত মুখার্জির ক্ষেত্রেও যদি বলি, তার ছবি যখন আসছে, হল 4 দিন 5 দিন 6 দিন হয়তো ভর্তি হলো। আফটার দ্যাট কি একটা মানে ওই মানে কুঁচকে যাচ্ছে পুরো বিষয়টা, যে ওই ব্যাপারটা কি, ওই অরাটা বাংলা ছবির কি কোথাও শেষ হয়ে গেল? আমার যেটা বলতে যাচ্ছিলাম, আমার প্রথম কথা মনে হয় না মানুষের কাছে এখন অনেক অপশনস, মানে ওই যে আফটার কোভিড যেটা একটু আগে কথা হচ্ছিল, তারপর থেকে মানুষের কাছে এত অপশনস। হ্যাঁ, স্মার্ট টিভির দৌলতে মানে তারা সারা পৃথিবীর ছবি তারা নিজের ঘরে নিজের মতন করে দেখতে পাচ্ছেন, এবং সেখানে আমি কোরিয়ান ফিল্ম দেখছিলাম, কি সব অভিনয়, কি সমস্ত অভিনেতা, ইরানিয়ান, কোরিয়ান। তো এইগুলো যখন তাদের হাতে আসছে, তখন আমার মনে হয় ওই কম্প্যারিজনে একটু বাংলা ছবি তারা তখন মনে করছে ঠিক আছে ওইগুলোই আগে দেখবো। হলে তো আজকাল ওই হলে যে যাচ্ছে না, সেটা আমার কারণও ওটাই মনে হয় যে হলে আবার যাবো, ওই 2020 পর থেকে কি অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, অভ্যাসটা চলে কিন্তু গেছে। তুমি যেটা বলছো যে কোরিয়ান ছবি বা ইরানিয়ান ছবি, মানে তুমি যদি দেখো সুমনাদি, সেটা হচ্ছে যেগুলো ইউটিউবেই পাওয়া যায়, মানে যেগুলো কোনো, একদম যেগুলো তোমার ইনফ্যাক্ট কোনো মানে সাবস্ক্রিপশনও লাগে না, ওটিটির দরকার নেই, ওপেনলি তুমি ইউটিউবে দেখতে পাবে, আমি সেটা ধরে নিলাম সেটা হচ্ছে। কিন্তু কোরিয়ান ছবি বা ইরানিয়ান ছবি মানে আজ থেকে 20-22 বছর আগেও লোকে কিন্তু দেখতো সুমনাদি। এবার মানে
তখনও কিন্তু মানুষ বাংলা সিনেমাটা দেখছিল। মানে তুমি কোরিয়ান ছবির ক্ষেত্রে তুমি যদি বলো ম্যান ফ্রম নোওয়্যার থেকে একটা আপাদমস্তক একটা সুন্দর হিন্দি ছবি হয়েছে, আমি আর নাম করলাম না, বা একটা মানে ইরানিয়ান ছবি বা জাফর পানাহির কোনো ছবি ফেস্টিভ্যালে মানে আমরা পাগলের মতো দেখতাম, কিন্তু তার মানে ছিল কিন্তু এই নয় তার সঙ্গে কিন্তু ইকুয়ালি আমরা একটা বাংলা সিনেমাও দেখতে যেতাম। কিন্তু তাহলে প্রশ্নটা কোন জায়গায় এলো যে মানে আমি এই মুহূর্তে দর্শক বাংলা ছবিটা ছেড়ে অ্যাভেঞ্জার তো দেখতে যাচ্ছে। হ্যাঁ, মানে হল মালিকরা কিন্তু প্রচণ্ডভাবে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দাঁড়িয়ে বলছে যে একটি ধুরন্ধর বেরোলে হয়তো একটা বাংলা ছবিকে জায়গা সে নাও দিতে পারে। এইটা কেন হচ্ছে? মানে আমরা চিৎকার করে করে বলছি যে বহু মানুষ বলছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, ভালো কথা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই সিচুয়েশনটা আসছে কেন? তুমি বাংলা ছবির সঙ্গে যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে যদি ধরো, আমরা তো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজই, কিন্তু যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তুমি তামিল ধরো, মারাঠি ধরো, তেলেগু ধরো, তারা নিজের নিজের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে দাঁড়িয়ে তামিল তেলেগু মানে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সব থেকে রিচেস্ট ইন্ডাস্ট্রি। তারা মানে 20-22 রেভিনিউর ক্ষেত্রে হিটের ক্ষেত্রে একটা ছবির তৈরি করার যে বাজেট সেটার ক্ষেত্রে, এবার সেই রেভলিউশনটা তো একদিনে আসেনি। রজনীকান্তের মতো একটা সুপারস্টার, সে তো আজকে তৈরি হননি, তিনি তো 22-30 বছর আগেও ছিলেন। তার ছবি যখন একটা মানে সাউথে বেরোতো সেই দিনটা হলিডেতে পরিণত হতো। হ্যাঁ, সেটা এরকম নয় যে বাংলা সিনেমার ক্ষেত্রেও হয়নি, বাংলা সিনেমার ক্ষেত্রে বহু বছর হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব অধিকারী, জিৎ মাদনানি দুর্দান্ত দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে গেছে, বা ইনফ্যাক্ট তাপস পাল, চিরঞ্জিত দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যাদের কথা বলছো তারা সব লেজেন্ডারি অভিনেতা, পারফর্মার। আমি তাদের সেই সময়টা ধরতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে সময়টা কিন্তু বদলে গেছে, এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে, এত বড় এত অপশন। বললাম না, একটা সাউথ সিটিতে কটা অডিটোরিয়াম বলো, কটা অডি, 3টে সাইমালটেনিয়াসলি এতগুলো চলছে। তো সেখানে স্টার তৈরি হওয়া, সেই রকম হওয়া মুশকিল আছে। তাহলে আমরা সিঙ্গেল স্ক্রিনকে বাদ দিয়ে দিলাম কেন? একের পর এক তো ভাঙা পড়ে যাচ্ছে, হ্যাঁ। কারণ বাজার ধরতে হবে। এটা গোটা পৃথিবীর ডিমান্ড, এই যে গ্রাস করছে উত্তরোত্তর, একটার পর একটা সিনেমা হল ভেঙে মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে। না মানে এখনো তো হিসেব বলে সিঙ্গেল স্ক্রিন সব থেকে বেশি পয়সা ফেরত নিশ্চয়ই, এবং স্টার তৈরি করেছে, স্টার তৈরি, একদম একদম স্টার মেকার সিঙ্গেল স্ক্রিন হয়। কেননা মালদা বা পুরুলিয়ায় বসে প্রত্যন্ত গ্রামে ওই যে সিটি দিয়ে সিনেমা দেখা, ওই মানে ওটাই লোকে চাইতো সেই সময়। কিন্তু যদি সেটাই হয় তাহলে আমরা মাল্টিপ্লেক্সের দিকে কেন ঝুঁকলাম এত? শুধু কি ব্যবসার নিরিখে? ব্যবসার নিরিখে তো বটেই। তাহলে ব্যবসা হলো না কেন আজকে? ব্যবসা হলো না কেন? একটা বাংলা ছবির ক্ষেত্রে আমার মনে হয় বাংলা মানে ছবির কথা মানুষ অতটা ভাবেনি, অন্য ব্যবসার কথা ভেবেছে, এটা আমার মনে হয়। মানে একটা বাংলা সিনেমার ক্ষেত্রে এখন 1 কোটি টাকা মানে পেরিয়ে ব্যবসা করা, মানে আমি ব্যবসার ক্ষেত্রেই বলছি, কারণ মানুষকে তো হলমুখী করতে গেলে ওই কয়েকটা রাইটস বেচে এবং বাদ বাকিটা হল কালেকশনের মধ্যে দিয়ে তো একজন প্রডিউসারকে ছবিটা বার করতে হয়। তো ফলত ওই 1 কোটি টাকার একটা ওই চৌকাঠ পেরোনো, বা ছেড়ে দাও তারও আগে যদি আসি, 60 লাখের একটা চৌকাঠ পেরোনো কি মানে প্রচণ্ডভাবে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একজন প্রডিউসারের কাছে। তবে একটা জিনিস আমি এখনো বলবো, এই এতগুলো কথা তুমি যে পরপরগুলো যে সমস্ত পয়েন্টগুলো বললে, সেই সমস্ত পয়েন্টগুলোর আছে, কিন্তু আমি সবার ঊর্ধ্বে রাখি ছবি, গল্প, আনডাউটেবলি অভিনয়, ডিরেকশন, এগুলো এখনো সত্যি সত্যি যদি এখনো ওয়ার্ক করে, এটা আমার মনে হয়। এখনো মানুষ ভালো ছবি খুঁজে নেন, ভালো ছবি দেখতে যান, রাইট। এবং তার জন্য যে খুব বেশি প্রিমিয়ার হচ্ছে, প্রচুর মার্কেটিং হচ্ছে, প্রচুর বাজেট খরচ করছে, না, ওটা দরকার হয় না। এটা আমরা দেখেছি, এটা প্রমাণিত। বা একটা হোম বাউন্ড বা একটা মাসানের মতো ছবি লোকে রমরমিয়ে দেখেছে, ঠিক ঠিক ঠিক। তখন তো মানে কি বলবো, মাসান যখন হচ্ছে তো অনেকদিন আগেকার কথা, তাই না? তো তার জন্য কি দরকার হয়েছিল? গল্প দরকার হয়েছে, একটা ভালো গল্প, অভিনয়। ওরা তো কেউ ফেমাসও ছিল না তখন। ভিকি কৌশল, এখন ভিকি কৌশল শুধু ছবির মধ্যে শুধু রিচা চাড্ডা মনে হয় ছিলেন, এবং রিচা চাড্ডাও সেই সময় দাঁড়িয়ে আন্ডারডগ ছিলেন। শুধু সঞ্জয় মিশ্রার মতো একজন ভেটারান অ্যাক্টর, আদারওয়াইজ তেমন কেউ ছিল না। মানে ভিকি কৌশলের মনে একটা প্রথমই ছবি ছিল মাসান, নীরাজ গায়নের। এবং সেই সময় যে অভিনয় আর যে
ইনফ্যাক্ট মানে ইরফান খানের পরে ওই যে ধারাটা, অভিনয়ের ধারাটা, সেটাও বদলে গেছে। তুমি মনে করে দেখো, হ্যাঁ মানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এরা তো মানে সেই সময়ের, এবং এখনো নাম শুনলে এখনো মনে হয় বাবা একটা লেজেন্ড, এবং এখন যতদিন তাঁরা থাকবেন এরকমই থাকবেন, আমার তাদের নিয়ে কোনো কথা নেই। কিন্তু এখন তো হিন্দি সিনেমাতেও এখন তো অভিনয় নির্ভর হয়ে গেছে, ঠিক, হ্যাঁ কি না? একদম একদম একদম। মানে সেক্ষেত্রে ওই যে কটা ইন্ডাস্ট্রির কথা বললাম তারাও তাই, মানে খুব কন্টেন্ট ড্রিভেন ছবি। ঠিক কথা। হ্যাঁ, মানে মিউজিকের ক্ষেত্রে সেরকম ধরনের তাহলে হিরোকে এই সময় গল্প। হিরো, রাইট? এটা তোমায় বুঝতে হবে। এক একটা সময় আসে, এক একটা এরা আসে, এক একটা এরাতে এক এক রকম জিনিস প্রাধান্য পায়। তার মানে এই গল্পের স্মল টাইম, এই যে 18 সেকেন্ডসের ধৈর্য আমাদের হয়েছে, তারা এই রকম লিমিটেড ধৈর্যতে, এই যে মানুষের যে মস্তিষ্ক এখন যেভাবে কাজ করছে, সেই মস্তিষ্কতে মোটেই এখন একটা হিরো তৈরির ধৈর্য মানুষের থাকবে না। সেটা প্রমাণ, গল্পটা দেখে অ্যাট এ গ্লান্স বেরিয়ে চলে গেল। হ্যাঁ, কম সময়ের মধ্যে ভালো গল্প ছুঁয়ে দাও, হ্যাঁ ওই খুব ইয়ে হতো আমার মনে হয়। ওই মানে কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আলটিমেটলি, এটা আমারও মনে হয়, আমি বিশ্বাস করি। একদম একদম একদম। আপকামিং কিছু কাজ যেগুলো আমরা দেখতে চলেছি। আমি এই মুহূর্তে একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছি, আর একটি না দুটি, একটিতে নিয়মিত আর একটিতে কেমিও একটা চরিত্রে, আর আরেকটি ছবি আসবে, সেটা এখন রিলিজ হয়নি, সেটা ডাবিং শেষ হয়েছে। আর এই মাসে আরেকটি ছবির শুটিং শুরু হবে আর কি, লুকসেট চলছে এই আর। আর শেষ পাতে মিষ্টি না হলে হয় না, তার জন্য একদম সময়সীমা শেষের জায়গাতে গিয়ে একটা প্রশ্ন করি, একদম শেষে, সেটা হচ্ছে যে মন্দার একটা আউট অফ দ্য ট্র্যাক একটা কাজ ছিল, যেটা মানুষ মানে বাঙালি দর্শক তথা ভারতবাসী বিভিন্ন ভাষায় দেখেছে, বাঙালি দর্শক তো বাংলায় দেখেইছে। একটা শেক্সপিয়ার ট্র্যাজেডির ওপর একটা কাজ। এর আগে হিন্দিতে আমরা বিশাল ভারদ্বাজের কাছ থেকে দারুণ দারুণ হায়দার বলো, মকবুল বলো, ওমকারা বলো গিফট পেয়েছি, এবং বাংলার ক্ষেত্রে, বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথম বলবো না, দ্বিতীয় মানে হয়তো কাজ, প্রথমে একটা কাজ কোনো না কোনো জায়গা দিয়ে একটা মিক্সড ম্যাচ করে হয়েছিল জুলফিকার, তারপরে মনে হয় একদম আউট অফ দ্য ট্র্যাক গিয়ে শুধুমাত্র শেক্সপিয়ারের গল্প থেকে নিয়ে একদম ডিরেক্ট স্ক্রিনে রূপান্তরিত হয়েছিল আমার মনে হয় মন্দার। তার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো না, ওই চরিত্রটা হয়ে ওঠা, এর পেছনে একটা দুরন্ত হোমওয়ার্ক ছিল। ওই চরিত্রটা তো এখনো মানুষ মনে রেখেছে, চিরকাল মনে রাখবেও। এই সময়টা কেমন ছিল, এই জার্নিটা কেমন ছিল? চরিত্রটা, প্রথম কথা, মন্দার ম্যাকবেথের ডিরেক্ট অনুবাদ নয়, অ্যাডাপ্টেশন। এবং এই যে আমার যে চরিত্রটা ওখানে পোর্ট্রেট হয়েছে, সেটা ম্যাকবেথে নেই, লেডি ডানকান। তো ম্যাকবেথে নেই, কিন্তু আবার ডানকানের কথা আছে, ডানকানের ছেলেপুলের কথা আছে, কিন্তু লেডি ডানকানের কথা নেই। ফলে লেডি ডানকান ছিলেন, কিন্তু ওটা তো সম্পূর্ণ প্রতীক আর অনির্বাণের মানে মস্তিষ্ক প্রসূত। তো সেই চরিত্রটা ও ভেবেছে, এবং কি ভেবেছে সেটা ও মানে ও জানতো। ও যে কনভে করেছে আমাকে, কিংবা প্রতিটি চরিত্রকেই ও যেভাবে কি চাইছে সেটা বুঝিয়েছে, ওই বোঝানোর মধ্যেই মানে সবটা ডান হয়ে গেছে, এটা আমার মনে হয়। মানে অ্যাজ এ মানে ডিরেক্টর হিসেবে এটাই, যে কোনো ডিরেক্টরের কাছ থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওটাই আশা করি সবসময়। আমি কেন, যে কোনো অ্যাক্টরই আশা করে যে সে যেভাবে কি চাইছে সেটা যদি তার মাথায় পরিষ্কার থাকে, তাহলে খুব পরিষ্কার হয়ে যায় যে আমি কি করব। ছবিটা আমার কাছে, ও প্রথম ছবিটা এবং কিভাবে কথা বলছে, ও একটা ছবি দিয়েছিল আমাকে, এবং যেটা ও মনে করেছিল যে আমার মধ্যে আছে, এবং আমিই এই বিশ্বাসটুকু আমার মধ্যে ইনজেক্ট করতে পেরেছিল। তারপরে আমরা যে থিয়েটারের যে আমার যে অভিজ্ঞতা, মানে আমি যেটুকু আমার থিয়েটারের যেটুকু জার্নি করেছি, কিংবা আমার যে কল্পনা, যে এই সব মিশিয়ে মিলিয়ে একটা হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ওই চরিত্রটা করার জন্য আমরা সেই জায়গাতে গিয়েছিলাম, মন্দারমণি তাজপুর যে জায়গাটা, সেই বিচের মধ্যে, ওইখানেই আমরা একসঙ্গে বেশ মানে পুরো ফ্যামিলির মতন ছিলাম। এবং সেখানকার বাসিন্দারা, সেখানকার দোকান, তাদের অ্যাকসেন্ট, তাদের সঙ্গে কথা বলা, তাদের মধ্যে মিশে যাওয়া, ইনফ্যাক্ট ওটা আমাদের ছিল। পুরো কাজটাই হয়েছিল ওইটার মধ্যে,
মানে আমার মোটে মনে হয়নি যে আমি এদের থেকে আলাদা। হুম, আর আমি ওভাবে কাজ করতে ভালোবাসি, এবং যেহেতু অনির্বাণও থিয়েটার এবং পুরো টিমটাই থিয়েটারের, সবাই বন্ধু বান্ধবরা ছিল, সবাই ওটাতে খুব এনজয় করেছে, এবং ডে ওয়ান থেকে অনির্বাণের জার্নিটা থিয়েটার ওরিয়েন্টেডই ছিল। ফলে আমাদের ধরতে, মানে বিশেষ করে আমার চরিত্রটা ধরতে আমার খুবই সুবিধা হয়েছে। মানে জার্নি বলতে একটা মানে খুব ইন্টেন্স জার্নি, তো সেই আরেকদিন গল্প করব সেটা। তো খুব ইনডেপথ একটা জার্নি হয়েছে, যেটা আনফরগেটেবল, মানে খুবই ওটা ভোলার নয়। এইটাই সাফল্য, যে একটা চরিত্র হয়ে ওঠা এবং মানুষের কাছে সেই অ্যাকসেপ্টেন্সটা পাওয়া। ঠিক ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এখনো মানুষ দেখেছে, অতদিন আগেকার রিলিজ এখনো মানুষ মনে করে। রিকগনাইজ করে, রাইট, রাস্তাঘাটে দেখলে কিংবা হঠাৎ হঠাৎ। তো এটা একটা এটা বড় পাওয়া। বড়, হ্যাঁ, মানে এই আর কি, ওটাই থিয়েটার, মানে থিয়েটারই বলবো, আমার গুরু, আমার থিয়েটার, তাদেরই একটা অবদান, বিরাট অবদান, এবং সঙ্গে যে ডিরেক্টর আমাকে নির্দেশ দিচ্ছেন যে এটা করা হোক, ওটা স্ট্রং কনভিকশন। রাইট রাইট, সেটা সমস্ত ডিরেক্টর দেয়। একদম একদম। তো আজকে সময় একেবারে শেষ, সুমনাদির সঙ্গে আড্ডাও আমরা এইখানেই শেষ করব। আপনারা অবশ্যই করে দেখতে থাকুন রঙিন টিভি এবং অন এয়ার স্টোরিজের সাথে থাকুন, এবং এরকম যদি আরও কন্টেন্ট আপনাদের পছন্দ হয়, আপনারা অবশ্যই করে লিখে পাঠান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কীরকম ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন। আমরা সেই ধরনের কন্টেন্টের উপর, সেই ধরনের গেস্টকে নিয়ে আমরা একসাথে আড্ডা দেবো, এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন যে কীরকম ধরনের কন্টেন্ট চাইছেন। তো আজকের মতো আমরা এখানেই শো শেষ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রঙিন টিভি এবং দেখতে থাকুন অন এয়ার স্টোরিজ। থ্যাংক ইউ সুমনাদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Meow.